অনেক আগের কথা। রাজা বিক্রমচন্দ্র এক বিচক্ষণ এবং ন্যায়পরায়ণ রাজা ছিলেন। তবে তার একটা দুর্বলতা ছিল, তিনি অলৌকিক ক্ষমতায় খুব বিশ্বাস করতেন। এই সুযোগে অনেক ভণ্ড তান্ত্রিক তার দরবারে এসে নিজেদের মহাশক্তিধর বলে দাবি করত। আচ্ছা মন্ত্রী, তুমি অলৌকিক শক্তিতে বিশ্বাস করো? আজ্ঞে হুজুর, মানে মন্ত্রতন্ত্রে। এই পৃথিবীতে অনেক কিছু আছে যা আমাদের জ্ঞান বোঝে না। তান্ত্রিক তার মন্ত্র শক্তি দিয়ে এহেন অবিশ্বাসকর ঘটনা ঘটাতে পারে। আমি ক্ষমা প্রার্থী মহারাজ, আজকালকার যুগে মন্ত্রতন্ত্রে কিছু লাভ হয় বলে মনে হয় না, সবই ভেলকির খেলা। বলো কি হে মন্ত্রী, আমার বাবার মুখে শুনেছি অনেক কথা, তাছাড়া আমি নিজের চোখেও দেখেছি এমন অনেক কাণ্ড। তুমি বলছো এগুলো ভেলকি, অবিশ্বাস্যকর? মহারাজ, আমিও শুনেছি। আমার বাবা বলতেন একবার এক তান্ত্রিক এসেছিল আমাদের রাজ্যে। সে নাকি শ্মশানে এক মৃত ব্যক্তির পাশে বসে 7 দিন মন্ত্র জপ করেছিল। পরে সবাই দেখতে পায় ওই মৃত ব্যক্তি জেগে উঠেছে। মহারাজ, মহারানী, আপনাদের বিশ্বাস পবিত্র। সৎ উদ্দেশ্যে ব্যবহার করা কোনো কিছুই রাজ্যের মঙ্গলকর। তবে অনেকে সেই বিশ্বাসকে ব্যবহার করে অসৎ পথে চলছে অনেকেই। তা তো বটেই। সত্যিকারের সিদ্ধ পুরুষ কজনই বা আছে এই পৃথিবীতে? আমার মনে হয় এখনো রয়েছে তেমন সিদ্ধ পুরুষ। এমন সময় রাজ দরবারে এলো এক সন্ন্যাসী গোছের লোক। তার মাথায় বিশাল জটা ও কপালে চন্দনের টিকা। তাকে দেখে মহারাজ, মহারানী ও মন্ত্রী দাঁড়িয়ে নমস্কার করলেন। হে পবিত্রজন, আপনার আগমন আমাদের রাজ্যের জন্য পুণ্যের। দয়া করে আপনার পরিচয় দিন। মহারাজের জয় হোক। মহারাজ, আমি একজন সন্ন্যাসী, পথে পথে ঘুরে বেড়াই। আমি যখন আপনার রাজমহলের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম একটা অন্ধকার স্তূপ ঘিরে রয়েছে রাজমহলের চারিদিকে। বিপদ বুঝে আপনাকে সাবধান করতে এলাম। হায় ভগবান, আমাদের রাজ্যে বিপদ! মহারাজ, উনি কি বিপদের কথা বলছেন? তাই তো, কি বিপদ সন্ন্যাসী? ক্ষমা করবেন মহারাজ, ঠিক কি বিপদ তা আমি বলতে পারবো না। এই বিপদ তা বলতে পারবেন না, তাহলে বললেন কি করে যে বিপদ আসছে? পিঁপড়েরা যেমন নদীতে বান আসার আগে বুঝতে পারে, পাখিরা যেমন প্রাকৃতিক দুর্যোগ আসার আগে বুঝতে পারে, গুরুর আশীর্বাদে আমিও সেই শক্তি পেয়েছি। একটা ভীষণ গুরুতর বিপদ আসছে এই রাজ্যে, আমি তা বলতে পারি। আমাদের রাজ্যের বিশালতা দেখে অনেক রাজ্যই হিংসে করে। হয়তো তাদের মধ্যে কেউ বিদ্রোহ করার ষড়যন্ত্র করছে। তাহলে এখন কি হবে মহারাজ? আপনি বলুন সন্ন্যাসী, এই বিপদ এড়ানোর কি কোনো উপায় নেই? উপায় আছে একটা। কি উপায় শুনি? মহারাজ, একটা বিশাল যজ্ঞ করতে হবে। যদি সেই যজ্ঞ ভালোভাবে সম্পন্ন হয়, তাহলে বিপদ কাটবে। তাহলে বেশ, আপনি তাহলে রাজমন্দিরে যজ্ঞের আয়োজন করুন। যা প্রয়োজন আমি ব্যবস্থা করে দিচ্ছি। ক্ষমা করবেন মহারাজ, এই যজ্ঞ রাজমন্দিরে করা যাবে না। যজ্ঞ রাজমন্দিরে করা যাবে না তো কোথায় করা যাবে? মহারাজ, এই যজ্ঞ হবে রাজমহলের পিছনে। আমার একার দ্বারা এই যজ্ঞ সম্পূর্ণ হবে না মহারাজ। তন্ত্রসিদ্ধ আরো 2 জন। মন্ত্রী একটু রেগে গিয়ে বলল,
তন্ত্রে সিদ্ধ এমন লোক এখন কোথায় পাবো শুনি? মহারাজ কি বনে বনে ঘুরে বেড়াবেন এমন লোকের জন্য? মহারাজ, তা নিয়ে আপনি চিন্তা করবেন না, এমন লোক আমি নিয়ে আসব। বেশ, তাহলে কবে শুরু করবে তোমার যজ্ঞ? মহারাজ, কৃষ্ণপক্ষ ঘনিয়ে এসেছে। আগামী অমাবস্যায় যজ্ঞ আরম্ভ করলে রাজ্যের দুর্ভাগ্য কেটে যাবে। উত্তম। মন্ত্রীমশাই, ওনার যা সামগ্রিক প্রয়োজন তুমি ব্যবস্থা করে দিও। যথাজ্ঞা মহারাজ। এই বলে তান্ত্রিক চলে যায়। এক সপ্তাহ পর রাজমহলের পেছনে অমাবস্যার রাতে শুরু হয় যজ্ঞ। একটি পুরনো অশ্বত্থ গাছের নিচে বিশাল যজ্ঞকুণ্ড সাজিয়ে তান্ত্রিক ও তার সঙ্গীরা মিলে যজ্ঞের কার্য শুরু করে। পাশে মন্ত্রী দুজন সৈনিককে নিয়ে দাঁড়িয়ে থাকে। ওম ওম ক্রিং কালিকাবৈ নমঃ। ওম হম হম ভৈরবা নমঃ। ওম ক্রিং ক্রিং কালিকাবৈ নমঃ। ওম হম হম ভৈরবা নমঃ। কিছুক্ষণ পর তান্ত্রিক মন্ত্রী মশাইয়ের উদ্দেশ্যে বলে, মন্ত্রী মশাই, এবার আমরা শুরু করব দামর যজ্ঞ। এই যজ্ঞে রাজ পরিবার তথা রাজ্যের কোনো মানুষের থাকা নিষেধ। কি বলছেন আপনি? রাজ্যের কেউ উপস্থিত থাকবে না? এমন মুহূর্তে রাজ পরিবারের অনুপস্থিতি কি ঠিক হবে? এই যজ্ঞ শক্তির আহ্বান। যারা রাজকার্যে যুক্ত তারা থাকলে দেবতা রুষ্ট হবেন। তাছাড়া তন্ত্রে স্পষ্ট বলা আছে, যেখানে রাজসিক প্রবেশ সেখানেই যজ্ঞ ব্যর্থ। মন্ত্রী রেগে আগুন হয়ে যায়, কিন্তু সে তান্ত্রিককে কিছুই বলতে পারে না। চলো তোমরা রাজমহলে ফিরে যাই। মন্ত্রীমশাই, কেমন চলছে যজ্ঞের কাজ? তা কি করে বলি বলুন মহারাজ। আচ্ছা আচ্ছা, মন্ত্রীমশাই আপনি শান্ত হন, ওনাকে ওনার কাজ করতে দিন। আমরা বরং সৈনিকরা কেমন যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে তা দেখে আসি। এইভাবে চলতে থাকে যজ্ঞের কার্য। এক সপ্তাহ ধরে চলেছে যজ্ঞের কাজ। এক সপ্তাহের পরের দিন সকালে রাজা বসে আছেন রাজসভাতে। এমন সময় একজন প্রহরী হন্তদন্ত হয়ে ঢুকে আসে রাজসভাতে। মহারাজ, মহারাজ, দুঃসংবাদ। কি দুঃসংবাদ প্রহরী? যজ্ঞস্থলে তান্ত্রিক নেই, অস্ত্র সরঞ্জাম সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা চারিদিকে খুঁজে দেখলাম, কেউ কোথাও নেই। মনে হচ্ছে তারা পালিয়ে গেছে। কি বলছো প্রহরী? 7 দিন ধরে যারা যজ্ঞ করছিল তারা পালিয়ে গেল? কিন্তু কেন? হায় হায়, এখন এখন কি হবে তাহলে? রাজ্যের বিপদ কি করে কাটবে? মহারাজ, আপনি কিছু একটা করুন। ওটা কি নিছক পালানো, নাকি কোনো ষড়যন্ত্রের অংশ? কি বলতে চাইছো মন্ত্রী? স্পষ্ট করো। এখনই করছি মহারাজ। মন্ত্রীর ইশারায় কয়েকজন সৈনিক শিকলবন্দি বস্তায় তান্ত্রিক ও তার সঙ্গীদের টানতে টানতে নিয়ে আসে রাজসভায়। লজ্জায় মাথা নিচু করে হাঁটছে তান্ত্রিক ও তার 2 সঙ্গী। এ কি দৃশ্য মন্ত্রী? এ তো সেই তান্ত্রিক যে রাজ্যের কল্যাণের জন্য 7 দিন ধরে যজ্ঞ করছিল। তাকে কেন এই অবস্থায় আনা হলো? আজ্ঞে হ্যাঁ মহারাজ, এই তথাকথিত তান্ত্রিক রাজ্যের মঙ্গল নয়, বরং রাজভাণ্ডারের লোভে এখানে এসেছিল। আমার সন্দেহ হওয়ায় আমি আমার গুপ্তচরদের বলি ওদের নজরে রাখার জন্য। ওই ভণ্ড তান্ত্রিক রাতের অন্ধকারে যজ্ঞস্থলের নিচে একটি সুড়ঙ্গ খোঁড়া কাজ করেছিল, তা দেখতে পায় আমার গুপ্তচরেরা। গুপ্তচরেরা ফিরে এসে আমায় খবর দিয়েছিল যজ্ঞস্থলের নিচে একটি সুড়ঙ্গ খোঁড়া হচ্ছিল, যা রাজভাণ্ডারের দিকে যাচ্ছে।
আমার আদেশে গুপ্তচররা সুড়ঙ্গের অন্য প্রান্তে অপেক্ষা করছিল। ওরা ঠিক সময় মতো ওই কাপুরুষদের ধরে ফেলে। এত বড় সাহস এই রাজ্যে এসে তন্ত্রের নামে আমার সাথে প্রতারণা! এদের এখনই শুলে চড়াও। প্রহরী, এদের এখনই নিয়ে যাও। দয়া হুজুর, দয়া, আমাদের আমাদের ক্ষমা করে দিন। রাজপ্রহরীরা ওই ভণ্ড তান্ত্রিকদের টানতে টানতে নিয়ে যায় রাজসভা থেকে। দূর থেকে ভেসে আসে তাদের কাতর কণ্ঠ। মন্ত্রী মশাই, এমন ভণ্ড তান্ত্রিকের হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমায় লজ্জা দেবেন না। আপনার নেতৃত্বেই রাজ্য সুরক্ষিত মহারাজ। আমি কেবল আপনাকে অনুসরণ করেছি। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? লোভ কখনো ভালো ফল আনে না। তার মুখোশ একদিন না একদিন সবার কাছে খুলেই যায়।